This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, গোটা বিশ্ব ভেবেছিল ভারত হয়তো রাশিয়ার কাছ থেকে স্টিলথ যুদ্ধবিমানের ডিল ফাইনাল করতে চলেছে, কিন্তু মোদি এবং পুতিনের মধ্যে ভেতরে ভেতরে চলছিল এক আলাদাই গেম প্ল্যান। ভারত রাশিয়ার কাছ থেকে কিনতে চলেছে এমন এক মহাবলী যোদ্ধাকে যার সামনে আমেরিকার F-35, চীনের J-20 একদম খুদে বাচ্চা। ভারতের মাটিতে ল্যান্ড হবে পুতিনের সেই রাইট হ্যান্ড ফাইটার জেট, যেটা দিল্লি থেকে বসে বসে চীনের বেজিং এবং পাকিস্তানের ইসলামাবাদের সাথে সাথে পুরো ইউরোপের রাতের ঘুম কেড়ে নেবে। ভারত কিনতে চলেছে রাশিয়ার সেই উড়ন্ত শক্তিশালী বাজ পাখিকে, যেটা আমেরিকা সহ ন্যাটো দেশের হোশ উড়িয়ে রেখে দেবে। চীনের H-6 বোম্বার পর্যন্ত এই ভারতীয় অস্ত্রের সামনে হাঁটু গেড়ে বসবে। আজকের এই ভিডিওতে আমরা সেই মহাবলীর কাহিনী আপনাদের সামনে তুলে ধরবো, যার গর্জনে শত্রুর পিলে চমকে উঠবে। এটা কোনো সাধারণ বিমান নয়, বরং আকাশে ওড়া এমন এক বাজ পাখি যেটা 400 কিলো বিস্ফোরক নিয়ে 12,000 কিলোমিটার দূর পর্যন্ত বিনা ল্যান্ডিংয়ে ধ্বংসলীলা চালিয়ে যেতে পারে। এর শক্তি, গতি এবং ক্ষমতা বিশ্বের যে কোনো আধুনিক ফাইটার জেটের থেকে অনেক অনেক বেশি। এটা সেই হাতিয়ার যেটা যুদ্ধের যে কোনো নিয়মকে সম্পূর্ণভাবে বদলে রেখে দিতে পারে, আর ভারতকে এমন এক সৈন্য মহাশক্তি বানিয়ে দেবে যে যার কল্পনা আজ পর্যন্ত কেউ করতেই পারেনি। তো এই মহাবিনাশকারী হাতিয়ার আসলে কি, যা পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানকে রণক্ষেত্র থেকে বিদায় জানানোর জন্য রাশিয়া থেকে ভারতের কাছে আসতে চলেছে, আর কিভাবে এই হাতিয়ার ভারতকে গোটা বিশ্বের কাছে নতুন মহারথী হিসাবে তুলে ধরবে। তো এই পর্বতে আমরা সম্পূর্ণ বিষয়টা আপনাদের সামনে তুলে ধরব। তো আজকের ভিডিওটা শুরু করার আগে আপনাদের প্রত্যেকের কাছে একটি ছোট্ট অনুরোধ, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা চলুন এবারে আমরা সবটা শুরু থেকে শুরু করি। তো এই কাহিনী হচ্ছে সেই রাজহংসের, যখন সে খোলা আকাশে নিজের পাখাকে মেলে ধরে তখন শত্রুপক্ষের হৃদয় ভয়ে কেঁপে ওঠে। এটা রাশিয়ার নিজের এমন এক শক্তিশালী শিকারী যাকে এতদিন পর্যন্ত গোটা পৃথিবীর কাছ থেকে লুকিয়ে রেখেছিল। এর আসল নাম টোপোলেভ Tu-160M, যাকে নেটো দেশের সৈন্যরা ভয়ের চোটে ব্ল্যাক জ্যাক বলে ডাকে। এটা কোনো লড়াকু যুদ্ধবিমান নয়, এটা এক স্ট্র্যাটেজিক বোমারু বিমান। এটা এমন এক মহাবলী যে 1000 কিলোমিটার দূর পর্যন্ত শত্রুর ঘাঁটিতে গিয়ে তার ওপর পারমাণবিক বোমা এছাড়াও বিভিন্ন বোমা বৃষ্টি ঝরিয়ে আসতে পারে। এখন আপনি মনে মনে ভাবতেই পারেন যে ভারতের কাছে রাফায়েল, সুখোই 30, MKI এর মতো শক্তিশালী ফাইটার জেট তো রয়েছেই, তার সাথে আমাদের নিজস্ব প্রজেক্ট অ্যামকার কাজ চলছে, তারপরও কেন আমাদের এত দামি এবং শক্তিশালী বোমারু বিমানের প্রয়োজন? তো এই প্রশ্নের উত্তর কিন্তু লুকিয়ে রয়েছে সাম্প্রতিক কিছু বছরে বদলে যাওয়া বৈশ্বিক সমীকরণ আর কিছু গোপন সৈন্য অভিযানের কঠিন বাস্তবতায়। দেখুন, গত 4 জুলাই 2025 ভারতীয় সেনার ডেপুটি চিফ একটি বয়ানে অপারেশন সিঁদুরের কথা উল্লেখ করেছেন। এটা সেই অপারেশন যার সম্বন্ধে পাবলিকলি বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি, কিন্তু এই অপারেশন ভারতের মিলিটারি থিঙ্ক ট্যাঙ্ককে বুঝিয়ে দিয়েছে যে ভবিষ্যতের যুদ্ধ শুধুমাত্র সীমান্তে নয়, বরং শত্রুর ঘাঁটিতে প্রবেশ করে যুদ্ধ করা হবে। এই অপারেশনের সময় ভারতীয় সেনারা তাদের নিজেদের শক্তিকে তো সবার সামনে নির্ভুলভাবে প্রদর্শন করেছে ঠিকই, কিন্তু একটা কমতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, আর সেটা হচ্ছে একটি লং রেঞ্জ স্ট্র্যাটেজিক বোম্বারের, এমন একটি বোমারু বিমান যা একবার জ্বালানি ভরেই শত্রু দেশের কোনা কোনা পর্যন্ত পৌঁছে যেতে পারে, আর ভারী মাত্রায় বোম্বিং করে সেই শত্রুর কোমর ভাঙতে পারে। রাফায়েল এবং সুখোই বর্তমান প্রজন্মে ভীষণ শক্তিশালী ফাইটার জেট ঠিকই, কিন্তু তাদের একটি নির্দিষ্ট সীমা রয়েছে। তারা শত্রু দেশের অনেক ভেতরে ঢুকে লম্বা সময়ের জন্য অপারেট করতে পারবে না। তাদের পেলোড ক্ষমতা একটি বোমারু বিমানের তুলনায় কিছুই না। বিশ্বের তাবড় তাবড় শক্তিধর দেশগুলি কিন্তু একথা খুব ভালোভাবেই জানে। আমেরিকার কাছে B-2 স্পিরিট আর B-52 বোম্বার রয়েছে, রাশিয়ার কাছে আছে এই Tu-160M আর Tu-95 বোম্বার, এমনকি চীন তাদের H-6 বোম্বার বানিয়ে ফেলেছে। এমন সময় যদি ভারতকে ভবিষ্যতের যুদ্ধের রণকৌশল সাজিয়ে নিতে হয়, তাহলে ভারতকেও এই বোম্বারদের ক্লাবে সামিল হতে হবে। ভারত এই মুহূর্তে শুধুমাত্র নিজেদের সীমান্তে শক্তিশালী হয়ে থাকতে চায় না, বরং ভারত এমন শক্তিশালী হয়ে উঠতে চায় যেটা নিজেদের প্রয়োজনের তাগিদে বিশ্বের যে কোনো কোণাতে গিয়ে নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারে। আর এজন্যই অ্যামকা প্রজেক্ট সে তার নিজের জায়গায় এগিয়ে যাচ্ছে, আর তার সাথে সাথে এই মহাবলী রাজহংসকে ভারতে সামিল করার জন্য ভারতীয় স্বর্ণযুগের ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখার প্রস্তুতি চলছে। এটা শুধুমাত্র ভারতের জন্য একটি হাতিয়ার কেনা নয়, বরং ভারতীয় সেনার চিন্তাধারায় এক ঐতিহাসিক পরিবর্তন। তো চলুন এবার সেই মহাবলী সাদা রাজহংসের শক্তির গভীরে প্রবেশ করে দেখি কেন এই বোম্বারকে পৃথিবীর ভয়ঙ্কর হাওয়াই শিকারী বলে মানা হয়। সবার প্রথমে আমরা দেখে নিই যে এই বোমারু বিমানের রেঞ্জ কতটা।
TU-160M এর কমব্যাক্ট রেঞ্জ 12,000 কিলোমিটার। এবার এই 12,000 সংখ্যাটাকে একটু সহজ ভাষায় বিশ্লেষণ করি। দেখুন, যদি এই বোমারু বিমান একবার জ্বালানি ভরে ভারতের যে কোনো এয়ারবেস থেকে রওনা হয়, তাহলে আকাশপথে আর কোনো জ্বালানি না ভরে পুরো চীন, পুরো পাকিস্তান, পুরো মধ্যপ্রাচ্য, অর্ধেক ইউরোপ এবং আফ্রিকার একটি বড় অংশ, এমনকি অস্ট্রেলিয়ার মধ্যে হামলা চালিয়ে আবার ভারতে ফিরে আসতে পারবে। এটা সেই শক্তি যেটা শত্রুকে ভাবতে বাধ্য করবে যে সে ভারতের নিশানা থেকে কোনোখানেই লুকিয়ে থাকতে পারবে না। ভারতের নিশানা এখন থেকে শুধুমাত্র পার্শ্ববর্তী দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং গোটা বিশ্ব ভারতের নিশানায় চলে আসবে। এবার আসি এর সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর কার্যক্ষমতার দিকে, অর্থাৎ পেলোড ক্ষমতা। TU-160M নিজের ভেতরে 40 টন বিস্ফোরক এবং মিসাইল নিয়ে যেতে পারে। আপনাদের জানিয়ে রাখা ভালো, আমাদের সবথেকে আধুনিক রাফাল ফাইটার জেটে বিনা হাতিয়ার নিয়ে শুধুমাত্র নিজের ওজন 10 টন, আর আমেরিকার F-35 এর ওজন প্রায় 13 টন। অর্থাৎ এই মহাবলী বোমারু বিমান রাফাল এবং F-35 এর সম্পূর্ণ ওজনের থেকে বেশি বোম আর মিসাইল নিয়ে উড়ে যেতে সক্ষম। একবার আপনি ভেবে দেখুন যে এক উড়ানেই 40 টন বোমের নিক্ষেপ কতটা ভয়ঙ্কর হতে পারে। এর মানে শত্রুর পুরো শহর, বড় বড় সৈন্য ঠিকানা, নিউক্লিয়ার প্ল্যান্ট আর তাদের বাংকারকে এক ঝটকায় ধূলিসাৎ করে দেওয়ার ক্ষমতা রাখে এই TU-160M। এটা কোনো ফাইটার জেটের কাজ নয়, এটা এক ফ্লাইং ডিস্ট্রাকশন সিস্টেম, অর্থাৎ আকাশে উড়তে থাকা এক ভয়ঙ্কর শিকারীর কাজ। আর এই ধ্বংসলীলা শুধুমাত্র পারম্পরিক বোমের ওপরেই সীমিত নয়, TU-160M পরমাণু হাতিয়ার নিয়ে যেতেও পুরোপুরিভাবে সক্ষম। এটা ভারতের নিউক্লিয়ার ট্রায়াড, অর্থাৎ ভূমি, আকাশ এবং জল থেকেও পরমাণু হামলা করার ক্ষমতাকে অকল্পনীয়ভাবে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। এতদিন পর্যন্ত ভারত আকাশপথে পরমাণু হামলা করার জন্য নিজেদের ফাইটার জেটের ওপরেই নির্ভরশীল ছিল, কিন্তু TU-160M আসার পর ভারতের কাছে একটি ডেডিকেটেড এয়ারবর্ন নিউক্লিয়ার ডিটারেন্স হবে, যেটা শত্রুদের হৃদয়ে এমন ভয় সঞ্চারিত করবে যে তারা ভারতকে আঘাত করার পূর্বে হাজারবার ভাবতে বাধ্য হবে। আর এই সব কিছুই হবে সুপারসনিক গতিতে। এই মহাবলী 2220 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ শব্দের থেকে প্রায় 2 গুণ বেশি গতিতে উড়তে পারে। বিশ্বের সবথেকে ভারী এবং সবথেকে গতিশীল বোম্বার হচ্ছে এই বিমান, অর্থাৎ শত্রুপক্ষ কিছু বুঝে ওঠার আগেই তাদের আকাশে হাজির থাকবে এই বোমারু বিমান। আর যখন তাদের ফাইটার জেট এই বোমারু বিমানকে ঠেকাবার জন্য এগিয়ে আসবে, ততক্ষণে এই রাজহংস নিজের কাজ সম্পন্ন করে তাদের রেঞ্জ থেকে বেরিয়ে যাবে। এটা হচ্ছে সেই স্পিড, রেঞ্জ আর পাওয়ারের এক ডেডলি কম্বিনেশন যেটা TU-160M-কে অজেয় মহাবলী বানিয়ে তোলে। যদি আপনার মনে হয় TU-160M এর শক্তি শুধুমাত্র এখানেই সীমিত, তাহলে আপনি সম্পূর্ণরূপে ভুল। এই কাহিনীর আসল রোমান্স আর ভারতের আসল ব্রহ্মাস্ত্র তো এখন সামনে আসবে, কারণ ভারত শুধুমাত্র রাশিয়া থেকে এই বিমান কেনার পরিকল্পনা করছে না, পাশাপাশি ভারত এই রুশি দৈত্যর ভেতরে ভারতের আত্মাকে প্রবেশ করাতে চাইছে। আর সেই আত্মা হলো ভারতের ব্রাহ্মোস মিসাইল। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন, বিশ্বের সবথেকে সুপারসনিক ক্রুজ মিসাইল TU-160M এর মধ্যে যুক্ত করার পরিকল্পনা চলছে। এবার এই ভয়ঙ্কর কম্বিনেশনের ভয়াবহতা সম্পর্কে আপনারা একটু কল্পনা করুন। একদিকে TU-160M বোম্বার, যা 12,000 কিলোমিটার দূর পর্যন্ত অনায়াসে যেতে পারে, আর অপরদিকে ব্রাহ্মোস মিসাইল, যে তার লক্ষ্যবস্তুকে শব্দের থেকে 3 গুণের বেশি গতিতে আঘাত হানতে পারে। এর মানে হলো এটাই যে ভারতীয় বায়ুসেনার TU-160M শত্রু দেশের সীমান্ত থেকে 1000 কিলোমিটার দূরে সুরক্ষিত আন্তর্জাতিক আকাশসীমা থেকেই ব্রাহ্মোস মিসাইলকে লঞ্চ করতে পারবে। আর তখন এই ব্রাহ্মোস মিসাইল টার্গেটের দিকে এতটা জোরে ধাবিত হবে যে পৃথিবীর কোনো এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য এই ব্রাহ্মোসকে থামানো প্রায় অসম্ভব হয়ে পড়বে। এটা এমন এক স্ট্যান্ড অন ক্ষমতা যেটা পাইলট আর বিমানকে কোনো প্রকার বিপদে না ফেলে শত্রুর সবথেকে সুরক্ষিত ঠিকানাতেও ধ্বংসলীলা চালাতে পারবে। এই কম্বিনেশন TU-160M-কে শুধুমাত্র একটি বোমারু বিমান নয়, বরং স্টিলথ নিউক্লিয়ার ক্রুজ বোম্বার বানিয়ে দেবে। আমেরিকার কাছেও এরকম ঘাতক কম্বিনেশন কিন্তু নেই। এটা ভারতের খোদ নিজের গেম চেঞ্জার হয়ে উঠবে। আর কাহিনী কিন্তু এখানেই শেষ নয়, অর্থাৎ DRDO, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, একটি অত্যাধুনিক AI বেসড নেভিগেশন এবং রুট প্ল্যানিং সিস্টেমের ওপরেও কাজ করছে। এই সিস্টেমকে TU-160M-এ ইন্টিগ্রেট করা হবে। এই AI সিস্টেম আকাশে ওড়ার সময় রিয়েল টাইম আর ইলেকট্রনিক জ্যামিংয়ের সিগন্যালকে বিশ্লেষণ করবে, আর বিমানের জন্য সবথেকে সুরক্ষিত আর সবথেকে সঠিক রাস্তা অটোমেটিক তৈরি করে দেবে। মানে শত্রুপক্ষ যত খুশি ইলেকট্রনিক ওয়্যারফেয়ারের চেষ্টা করুক না কেন, ভারতের এই সাদা রাজহংস তাদের সমস্ত জালকে
ভেঙে দিয়ে নিজের লক্ষ্যে পৌঁছে যাবে। এছাড়াও ভারত নিজের মিসাইল টেকনোলজির ওপর ভিত্তি করে বাংকার বাস্টার হাতিয়ার প্রণালী বিকশিত করছে। এজন্য অগ্নি 5 ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলকে মডিফাই করার জন্য কাজ ইতিমধ্যেই শুরু হবে, যা নিয়ে আমি কিন্তু অলরেডি একটি বিস্তারিত ভিডিও বানিয়েছি। চাইলে আপনারা কিন্তু এই ভিডিওটি দেখে নিতে পারেন আমাদের চ্যানেল ভিজিট করে। আর এই সবই কিন্তু সারা বিশ্বের সামনে ভারত নিজেকে ক্রমশ তুলে ধরছে যে ভারত প্রতিটি ক্ষেত্রে শক্তিশালী হয়ে উঠছে। TU-160M এর সাথে ব্রাহ্মস আর DRDO তৈরি AI সিস্টেম, এটা সেই ত্রিশূল হবে যেটা এশিয়ার রণভূমিতে ভারতকে অজেয় করে তুলবে। এখন দেখা যাক ভারতের এই মহাডিলকে ঘিরে আন্তর্জাতিক ভূরাজনীতিতে এর কী প্রভাব পড়বে, বিশেষ করে আমাদের দুই পার্শ্ববর্তী দেশ চীন ও পাকিস্তানের ওপর। সবার প্রথমে চীনের কথা বলি, যে লাগাতার সৈন্য শক্তির প্রদর্শন করছে আর দক্ষিণ চীন সাগর থেকে শুরু করে লাদাখ পর্যন্ত তাদের দাদাগিরি দেখানোর চেষ্টা করে চলেছে। চীন তাদের নিজস্ব H-6 বোম্বার বানিয়েছে আর তারা এটাকে ঘিরে ভীষণ শক্তিশালী ভাবে নিজেকে। কিন্তু সত্য তো এটা যে ভারতের TU-160M এর সামনে চীনের H-6 বোম্বার খেলনা বিমান হিসাবে থেকে যাবে। কিন্তু কেন? চলুন এই বিষয়টা একটু ছোট্ট করে বুঝে নেওয়া যাক। দেখুন, চীনের H-6 বোম্বার পুরনো আমলের সোভিয়েত ডিজাইনের ওপরে তৈরি। H-6 বোম্বার সাবসনিক, অর্থাৎ শব্দের গতি থেকে ধীরে চলে। এর রেঞ্জ এবং পেলোড ক্ষমতা TU-160M এর তুলনায় অর্ধেকের থেকেও কম। যেখানে TU-160M এক ইন্টারকন্টিনেন্টাল শিকারী, সেখানে H-6 এক নির্দিষ্ট সীমা পর্যন্ত বাধা খেলোয়াড়। TU-160M-কে ভারতীয় বায়ুসেনায় যুক্ত করার পরেই চীনের এই তথাকথিত বোম্বারের অ্যাডভান্টেজ এক ঝটকায় খতম হয়ে যাবে। ভারত বেজিংয়ের ওপরে এমন এক রণনীতির কৌশল জিতে যাবে যেটা ভরাট করতে চীনের আগামী কয়েক বছরও কম পড়ে যাবে। ভারত মহাসাগর থেকে শুরু করে প্রশান্ত মহাসাগর পর্যন্ত ভারতের মারণ ক্ষমতা অবশ্যই চীনের জন্য নতুন মাথা ব্যথাই বটে। এবার আসি পাকিস্তানের কথায়। পাকিস্তানের জন্য ভারতের TU-160M বোম্বারের খবর একটা খারাপ স্বপ্নের থেকে কিন্তু কম কিছু নয়। পাকিস্তান সবসময় তাদের নিজেদের স্ট্র্যাটেজিক ডেপথ, অর্থাৎ নিজেদের ভৌগোলিক অবস্থানের সুযোগ নেওয়ার কথা বলে, কিন্তু 12,000 কিলোমিটারের রেঞ্জওয়ালা বোম্বারের সামনে কোনো ভৌগোলিক অবস্থান কাজে আসে না। শুধুমাত্র একটি TU-160M ব্রাহ্মসের মতো মিসাইলে পরিপূর্ণ হয়ে একটি উড়ানে পাকিস্তানের প্রতিটি বড় শহর, প্রতিটি সৈন্যঘাঁটি আর সমস্ত নিউক্লিয়ার ঠিকানাকে নিশানা বানিয়ে নিতে পারে। এটা পাকিস্তানের সম্পূর্ণ ডিফেন্স সিস্টেমকে নাস্তানাবুদ করে ফেলবে। পাকিস্তানের ওপরে এই বোমারু বিমান এমন এক মনোবৈজ্ঞানিক চাপ সৃষ্টি করবে যেখান থেকে বেরিয়ে আসা পাকিস্তানের জন্য মুশকিল হয়ে পড়বে। কিন্তু এই কাহিনীতে শুধুমাত্র চীন আর পাকিস্তান নয়, এই ডিলকে কেন্দ্র করে আমেরিকা আর ন্যাটো দেশের ভেতরে চাপা টেনশন অলরেডি শুরু হয়ে গেছে। গোটা পশ্চিমা বিশ্ব এখন দেখছে ভারত এখন আর হাতিয়ারের ক্ষেত্রে পশ্চিমা বিশ্বের ওপর নির্ভর করে নয়, বরং রাশিয়ার সাথে হাতে হাত মিলিয়ে এমন রণনৈতিক কৌশল সাজিয়ে তুলেছে যেটা গোটা বিশ্বের পাওয়ার ব্যালেন্সকে বদলে রেখে দিতে পারে। কিছু কিছু রিপোর্টে তো এমনও দাবি করা হচ্ছে যে ভারত শুধু এই বোম্বার কিনতে যাচ্ছে না, তার পাশাপাশি রাশিয়ার সাথে জয়েন্ট প্রোডাকশন আর টেকনোলজি ট্রান্সফারেরও কথা বলছে। যদি HCL এর ইঞ্জিনিয়ারদের রাশিয়ার কাজান প্ল্যান্টে TU-160M তৈরিতে অংশগ্রহণ করার সুযোগ পায়, তাহলে এটা ভারতের জন্য অনেক বড় টেকনিক্যাল অ্যাডভান্টেজ হবে। এটা ভারতকে আত্মনির্ভর করার পাশাপাশি বিশ্বের সামনে এক স্ট্র্যাটেজিক এরোস্পেস পাওয়ারের রূপে স্থাপিত করে দেবে। যদিও এই সব কিছুর মধ্যে অনেক চ্যালেঞ্জেসও রয়েছে। প্রতিটি বড় সাফল্যের একটি বড় মূল্য থাকে। এই মহাডিলের সামনেও বেশ কিছু বড় বাধার সমস্যা রয়েছে। সবথেকে প্রথম আর সবথেকে বড় যে বাধা আসবে সেটা হলো রাশিয়ার নিজেদের উৎপাদন ক্ষমতা। ইউক্রেনের সাথে রাশিয়ার লম্বা যুদ্ধের কারণে রাশিয়ার সামরিক উদ্যোগের ওপর কঠিন চাপ সৃষ্টি হয়েছে। তাদের বেশ কিছু সরঞ্জাম এবং ফ্যাক্টরি দিনরাত যুদ্ধের প্রয়োজনীয় কাজে লেগে রয়েছে। কয়েক সপ্তাহ আগেই ইউক্রেন রাশিয়ার এক এয়ারবেসের ওপরে হামলা করে বেশ কিছু বোমারু বিমানকে নষ্ট করে দিয়েছে, যার জন্য রাশিয়ার প্রোডাকশনে কিছুটা বিঘ্নিত ঘটছে। এই কারণে TU-160M এর নতুন বিমানের উৎপাদনে কিছুটা বিলম্ব হচ্ছে, যার প্রভাব সরাসরি ভারতের ডেলিভারির ওপরে পড়তে পারে। আর দ্বিতীয় বড় বাধা হচ্ছে এই বোমারু বিমানের দাম। একটি TU-160M বোম্বারের দাম 500 মিলিয়ন আমেরিকান ডলার, অর্থাৎ ভারতীয় টাকায় যার মূল্য 4275 কোটি টাকা। এটা কিন্তু বেশ মোটা অঙ্কের একটি টাকা। এছাড়াও এত বিশাল আর এত জটিল একটি বিমানের রক্ষণাবেক্ষণ এবং অপারেশনাল খরচাও কিন্তু যে কোনো ফাইটার জেটের থেকে অনেক বেশি। ভারতকে এর জন্য একটি বড় বাজেট আর বিশেষ ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে। কিন্তু ভারতের নেতৃত্বরা এই বাধাকে কোনো বাধা নয়, বরং একটি সামরিক প্রক্রিয়া হিসাবে মনে করছে। পর্দার আড়ালে কূটনৈতিক আর রণনৈতিক স্তরে এই সমস্যার সমাধান বের করতে ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত। ভারত এটাও জানে যে শুধুমাত্র একটি হাতিয়ারের ওপরে নির্ভর করে থাকা কোনো অভিজ্ঞের কাজ হবে না, আর এজন্যই
জন্যই একদিকে TU-160M এর কথা চলছে আর অপরদিকে ভারত তার নিজস্ব পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার জেট তৈরির প্রজেক্ট অ্যামকাকে তড়িৎ গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে। সম্প্রতি ভারত সরকার এই জেটের প্রোটোটাইপ ডিজাইনের জন্য 15,000 কোটি টাকার বরাদ্দকে মঞ্জুর করেছে। আর এটাই প্রমাণ করে ভারত ভবিষ্যতের প্রয়োজনীয়তার জন্য এক মাল্টিলেয়ার রণনীতির ওপরে কাজ করছে। ফাইটার জেট তার নিজের জায়গায় সামরিক ভূমিকা পালন করবে আর স্ট্র্যাটেজিক বোম্বার্স রণনৈতিক ভূমিকা। এটা এমন এক ভারসাম্য যেটা ভারতীয় বায়ুসেনাকে অজয় বানিয়ে দেবে। এই মহাডিল ভারতের দৃঢ় ইচ্ছাশক্তি আর দূরদর্শিতার এক উল্লেখযোগ্য প্রমাণ। এটা পরিষ্কার জানিয়ে দেয় যে দেশের সুরক্ষা আর সার্বভৌমত্বের প্রশ্ন যখন উঠে আসে তখন ভারত যে কোনো বাধার সম্মুখীন হতে দ্বিতীয়বার ভাবে না। ভারত সদা সর্বদা প্রস্তুত। তো বন্ধুরা, TU-160M শুধু একটি বোম্বার নয়, এটা একটা ভারতের জন্য নবজাগরণ। এর মধ্যে দিয়ে গোটা বিশ্বকে ভারত একটি বার্তা দিয়ে দিতে চায় যে এখন থেকে আমরা শুধুমাত্র নিজেকে রক্ষা করার জন্য খেলা খেলবো না, প্রয়োজনে আঘাতও হানব। এখন ভারত সেই লিগের মধ্যে সামিল হতে যাচ্ছে যেখানে নিয়ম ভাঙা হয় না, নিয়ম বানানো হয়। এই বিমান ভারতকে মাটি থেকে উঠিয়ে আকাশের সেই সিংহাসনে বসিয়ে দেবে যেখান থেকে শুধুমাত্র নিজেকে সুরক্ষা করবে তা নয়, বরং পুরো বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য নিজের ভূমিকাও দেখাবে। এটা চীনের বিস্তারবাদ আর পাকিস্তানের ঘৃণ্য কাজের ওপরে এক সম্পূর্ণ শান্তি কায়েমের ক্ষমতা রাখে। রাফাল এবং সুখোই আমাদের তলোয়ার, কিন্তু TU-160M আমাদের ব্রহ্মাস্ত্র হবে। একে তখনই চালানো হবে যখন শত্রু আর কোনো ভাষা বুঝতে চাইবে না, ঠিক তখন। কিন্তু প্রশ্ন এখন একটাই, রাশিয়া কি এই পরিস্থিতির মধ্যে ভারতকে এই মহাবলী রাজহংস সময়ের মধ্যে দিতে পারবে? আর এই ডিলের পেছনে আরও অন্য কোনো কি শর্ত রয়েছে যার বিষয়ে পুরো বিশ্ব এখনো কিছুই জানে না? আর সবথেকে কঠিন প্রশ্ন, রাশিয়ার এই TU-160M আসার পর ভারতের নিজস্ব পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার জেট অ্যামকার ভবিষ্যৎ কি হবে? অ্যামকা প্রজেক্টের গতি কি ধীর হয়ে যাবে, নাকি দুটি একসাথে মিলে ভারতকে আরও শক্তিশালী বানিয়ে তুলবে? বন্ধুরা, আপনাদের এই মহাডিলের ওপরে কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং প্রতিনিয়ত জিওপলিটিক্স সম্বন্ধিত ভিডিও পাওয়ার জন্য আপনারা আমাদের এই নিউজ জিওপলিটিক্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। আর আজকের এই ভিডিওটিকে আপনাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।